একটা মানুষ ওই লোকটাকে আমার নাম্বার দিছে, সুব্রত নামের একটা লোক। আমি বলছিলাম যে আমি ডিপার্টমেন্টাল স্টোর দিচ্ছি, এখানে আমি 3 পিসও উঠাবো। তখন সুব্রত বলল যে আমার একজন পরিচিত বন্ধু আছে, আপনার নাম্বারটা তাহলে ওরে দিয়ে দেই, যদি ফোন দেয় আপনি কথা বললেন, ও আপনার দোকানে 3 পিস দিবে। তো এই সূত্র ধরে আমার কথা বলা, আমাকে 3-4 দিন কল দিচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই খুনিটার সুষ্ঠু বিচার হোক, এর পিছনে কেউ আছে কিনা আপনারা এটা বের করেন। আমি আমার চরিত্র হননের চেষ্টা করতেছে, আপনারা বের করেন যে আমার তার সাথে কোনো ধরনের সম্পর্ক আছে কি নাই। আমি আপনাদের সবার সামনে বলতেছি যে আমার কোনো ধরনের সম্পর্ক এই লোকটার সাথে নাই, এবং কি আমি তাকে কোনোদিন কলও দিই নাই। 2-4 দিন যে কল দিচ্ছে ওই লোকটাই আমাকে কল দিচ্ছে। আমার বাসা সাবলেট থাকা সুমি নামে মেয়ের মাধ্যমে সুব্রত নামের এক ব্যবসায়ীর সাথে পরিচয় হয়। আমি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করার সুবাদে আমার ডিপার্টমেন্টাল স্টোরে 3 পিস সরবরাহের কথা বলার সূত্র ধরে সুব্রত পরবর্তীতে আমাকে এ ঘটনার আসামি আশিসের সাথে মোবাইলে কথা বলিয়ে দেন। 3 পিস সরবরাহের প্রসঙ্গে গত প্রায় 1 মাসের মধ্যে তার সাথে আমার 3-4 বার মোবাইলে কথা হয়। গত 19 অক্টোবর শনিবার সকাল 10টার দিকে আশিস ফোন করে আমাকে জানায় তিনি আমার দোকানে 3 পিস সরবরাহ করতে চান। এরপর সকাল 11টা থেকে 12টার মধ্যে কয়েকবার কল দেয় এবং আমিও জানতে চাই তার 3 পিস নিয়ে দোকানে আসতে কতক্ষণ লাগবে, কারণ আমি আমার দোকানে আরও কিছু মালপত্র কিনতে শহরের সয়ানি বাজারে যাব। এ বিষয়ে কথা বলার পর আমার ছেলে শানকে 12 বছরের ছেলে শানকে দোকানে বসিয়ে রেখে জরুরি ওয়াশরুমের প্রয়োজন এবং আমার ব্যাগে রক্ষিত 1,60,000 টাকা বাসায় রেখে শুধু মাল কেনার টাকা নেবার জন্য আমি বাসার দিকে যাচ্ছিলাম। আবারও আশিস ফোন করে জানায় তিনি দোকানের কাছাকাছি চলে এসেছেন। এ সময় আমি তাকে জানাই আমি বাসায় যাচ্ছি, পরে দোকানে এসে কথা বলব। উল্লেখ্য আমি ডায়াবেটিস টাইপ 1-এর রোগী। এরপর আমি বাসার বাইরে গেটের দরজা লক না করে প্রচণ্ড ওয়াশরুমের চাপ থাকায় দ্রুত হাতের ব্যাগ বিছানার উপর রেখে ওয়াশরুমে প্রবেশ করি। বেরিয়ে এসে দেখি বাইরের গেট লক এবং ওই লোকটি আমার বেডরুমে অবস্থান করছেন। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই সে আমাকে ধর্ষণ করার জন্য জোর জবরদস্তি শুরু করে। আমি চিৎকার দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে সে তার হাতে থাকা এন্টি কাটার দিয়ে আমার গলায় আঘাত করে। আমার গলায় থাকা চেন ছিনিয়ে নেয় এবং আমাকে ওয়াশরুমের ভেতরে ধাক্কা দিয়ে ফেলে বাইরে থেকে ওয়াশরুমের দরজা লক করে দেয়। আমি এরপর গলা চেপে ধরে আরেক হাত দিয়ে বাথরুমের ব্রাশ দিয়ে প্লাস্টিকের দরজা ভেঙে একটু ফাঁক করে হাত ঢুকিয়ে দরজার বাইরের লক খুলি। এরপর আমি বের হয়ে আমার ব্যাগের ভেতরে রাখা ফোন নিয়ে আমার ছোট ভাই মানিককে কল দেই। তখন খেয়াল করি আমার ব্যাগে রক্ষিত দোকানের মালামাল কেনার জন্য মোট 1,60,000 টাকা নেই। তখন আমার শ্বাসনালী কেটে যাবার কারণে চিৎকারের চেষ্টা করেও আমার শব্দ কেউ শুনতে পায়নি বা শুনে এগিয়ে আসেনি। পরে পাশের মহল্লায় বসবাসরত আমার আরেক ভাই, ছোট ভাই কাউসার ও আমার মা এসে আমাকে উদ্ধার করে নিকটস্থ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে আমার অবস্থার ভয়াবহতার কারণে আমাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আমি সেখানে 22 অক্টোবর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় থেকে ছাড়পত্র পাই। বর্তমানে আমি টাঙ্গাইলের সাবালিয়া 4 রাস্তার মোড়ে আমার মায়ের বাসায় অবস্থান করে চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন আছি। শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ,
আমার দুর্ঘটনার পর আমি কথা বলতে সক্ষম ছিলাম না। আমাকে নিয়ে আমার স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা ব্যতিব্যস্ত থাকার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণে দেরি হয়। 21 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সোমবার আমার স্বামী মেহেদী হাসান সাজু বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ পেশ করেন। পুলিশ অভিযোগটি গ্রহণ করে মামলা নং 20 দায়ের করেন। এই মামলায় টাঙ্গাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমির হামজা আয়ো হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। তিনি পরদিন সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। এর একদিন পর মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ ঘাটাইল থেকে আসামি আশিসকে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে একদিনের রিমান্ডে নেয়। আটককৃত আসামি ঘটনার সাথে যে সম্পৃক্ত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন, কিন্তু সে দোষ স্বীকার করলেও আমার চরিত্র হননের জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি অসুস্থতার জন্য আমার স্বামীকে বিস্তারিত তথ্য জানাতে না পারার কারণে থানায় লিখিত অভিযোগপত্রে সকল তথ্য সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে আমি মনে করছি। দুর্ঘটনা ঘটার পর মামলা দায়ের করার সাথে সাথে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা আমার কাছ থেকে বিস্তারিত তথ্য না জেনে এবং অপরাধ সংগঠনের প্রয়োজনীয় আলামত ও আমার নিকট থেকে ঘটনার বিস্তারিত না জেনে আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে। এছাড়া আসামি বিভ্রান্তিমূলক, বানোয়াট, কুরুচিপূর্ণ, অশ্লীল বিষয় অবতারণা করে মামলার মোড় ভিন্ন খাতে ঘোরানোর পায়তারা করছে বলে মনে করছি। আমি এ বিষয় থেকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরিত্রাণ চাই এবং 164 ধারার ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতে চাই। এ কারণে পুনরায় আসামি রিমান্ডে শুনানি করে তদন্ত কর্মকর্তা বের করতে পারেন এ আসামির সাথে অন্য কেউ জড়িত আছেন কিনা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার এই ঘটনার খবর বিভিন্ন মিডিয়া ইতিমধ্যে প্রকাশ করায় পুলিশ অতি দ্রুততার সাথে আসামিকে ধরতে সক্ষম হয়, কিন্তু পুলিশের পরবর্তী কার্যক্রম আমার ভেতরে এ আশঙ্কা তৈরি হয়েছে যে আমি হয়তো ন্যায় বিচার থেকে বঞ্চিত হব। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমার মতো আপনাদের অনেক ছোট বোনকে এমন অপদস্থ বা জীবননাশের সম্মুখীন হতে হবে। আমি যাতে ন্যায় বিচার পেতে পারি তার জন্য আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা আপনাদের লেখনের মাধ্যমে আমার সত্য ঘটনা এবং পেছনের ঘটনাসমূহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশ করে আমাকে সমাজে হেয় হবার হাত থেকে রক্ষা করুন এবং এ ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য অপরাধীদের আইনের সামনে তুলে ধরতে অনুরোধ করছি।